প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। কেমন আছেন? আছি, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, রাজনীতি, নতুন দলের শীর্ষ 6টি পদ নিয়ে সমঝোতা। প্রাথমিক ও মাধ্যমিক 7 কোটি বই এখনো ছাপা হয়নি। মহান শহীদ দিবস, শহীদদের ফুল আর শ্রদ্ধায় স্মরণ করল জাতি। দৈনিক সমকাল, বেসরকারিতে বাণিজ্য, সরকারিতে নৈরাজ্য। নেতৃত্ব নিয়ে বিরোধ কমলেও মেটেনি, দল হবে একটাই। গবেষণা অনুবাদে অনেকটাই পিছিয়ে, ভাষা চর্চা। মহান শহীদ দিবস পালিত, গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার। দৈনিক যুগান্তর, ভুক্তভোগী সাধারণ মানুষের প্রশ্ন, আইন শৃঙ্খলার এত অবনতি কেন? কাজ পাচ্ছে বিপু সিন্ডিকেট। বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয়। কালের কণ্ঠ, এক আদেশে 327 এনজিওর 10,000 কর্মী বেকার। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। বাংলাদেশ প্রতিদিন, অপ্রতিরোধ্য অপরাধ। 21শে ফেব্রুয়ারি এক অবিনাশী প্রেরণা, প্রধান উপদেষ্টা বলেছেন। দৈনিক জনকণ্ঠ, বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়। জাতি এগিয়ে গেলে ভাষাও এগিয়ে যায়, সম্মান বাড়ে। মানব জমিন, চারদিকে উদ্বেগ আতঙ্ক। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় 2 মামলা। ছাত্রদল ছাত্র শিবির দ্বন্দ্ব প্রকট। আমার দেশ, চাকরির খোঁজে ঢাকায় আসা তরুণকে জঙ্গি নাটকে হত্যা। খবরের কাগজ, 21-এর চেতনা, স্বাধিকার প্রতিষ্ঠা। মৃত্যু বাড়াতে চায় বিএনপি। দেশ রূপান্তর, রাশিয়ায় যোদ্ধা পাচারের 67 চক্র। চাহিদা বাড়ছে গ্যাসের, কমছে উৎপাদন। সচিব শূন্য 11 দপ্তর ঢিমে তালে। কালবেলা শিরোনাম, আলাপের অপকর্মের কোনো শেষ নেই, মাথা নত না করার প্রত্যয়। রূপালী বাংলাদেশ, 52-র চেতনা, 24-এর প্রেরণা, 21 পালিত। মোহাম্মদপুর উত্তরা ডেঞ্জার জোন। ইনকেলাব, মুক্ত বাতাসে শহীদদের স্মরণ। 21 সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র। আপনি শিরোনাম শুনলেন। আমরা 21 পালন করলাম গতকাল, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। হ্যাঁ, আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করার সময় এই অঙ্গীকারগুলো আমরা করেই থাকি। কতটুকু বাস্তবায়ন হয় আমরা ঠিক বুঝতে পারি না, কারণ আপনারা দেখেন যে বাংলা ভাষায় চর্চার কথা যদি বলেন, বাংলা ভাষায় আদেশ দেয়া সরকারি অফিসে, এই সমস্ত কিছুগুলো কিন্তু এখন তো আমরা করতে পারিনি। ফলে এটা মৌখিকভাবেই হয়তো রয়ে গেছে। তবে আমার কাছে মনে হয় যে এটার উপর আমাদের জোর দেওয়া উচিত। আমাদের জোর দিয়ে বলা উচিত যে আমাদের, কারণ আমাদের তো দেখুন, মানে 21শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের প্রাণ, ওটা দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা, ওটা দিয়ে কিন্তু আমাদের সবকিছু। হ্যাঁ, বীজ, একদম আমাদের সম্পূর্ণ এটা বীজ। এবং সেইটাকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আমরা জাতি হিসাবে অনেক পিছিয়ে যাব। তাহলে কি আপনার কি মনে হয় না যে, আমি ছোট্ট করে আপনার একটা প্রশ্ন আসতে চাই, যে এই যে এই ফেব্রুয়ারি মাসটা, এটা কি এক ধরনের আনুষ্ঠানিকতায় পরিণত হলো নাকি? অনেকে দেখি আমি বেশ কিছু লোকজন যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের অনেকের মুখেই শুনেছি এটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে। আমি নিজের কথাই বলতে পারি। আমি বাংলাদেশ, ঢাকায় যখন আমি আসি, ঢাকায় আসার পরে একটা দিন কোনো বছর বাদ যায়নি কিন্তু আমি স্বাধীনতার পর থেকে আর যাই না। 72-73 সাল শহীদ মিনারে যাই না। কেন যান না? আমি যাই না যে আমার কাছে মনে হচ্ছে যে এইটা এখন আর ওই সেই ভাষার জন্য যে একটা সংগ্রাম যেটা করেছিলাম, আমরা রাস্তায় নেমেছিলাম, নগ্ন পায়ে প্রভাত ফেরি, এবং এটা আমরা রিচুয়াল করতাম। আপনার তো নিশ্চয়ই, আমার ছোটবেলায় একটা স্মৃতি আছে, খালি পায়ে না গেলেই বলতো তুমি কেন খালি পায়ে না, এই যে শ্রদ্ধা জাগানোর জায়গাটা, এটাও কিন্তু এখন তখন শুনলে তো সবাই। এবং আমরা বাসার থেকে, আমি আসাদ গেট থেকে যেতাম ওখানে, এবং আমরা 2টো জায়গায় যেতাম, প্রথমে শহীদ মিনার, তারপর হচ্ছে আজিমপুরের কবরস্থান। পরে দেখলাম যে এটা একটা রিচুয়ালে দাঁড়িয়ে গেছে, লোকজন হাসছে, আনন্দ করছে,
আনন্দের কথাই হয়তো হতে পারে, আনন্দ একদিক থেকে তো আনন্দ, যে এটা দিয়েই তো আমাদের স্বাধীনতাটা এসছে, এটা একটা আনন্দ হতে পারে, কিন্তু শ্রদ্ধাবোধটাও থাকা উচিত। যেমন একটি পত্রিকা কার সমকাল শিরোনাম করেছে, গবেষণা অনুবাদে অনেকটাই পিছিয়ে আমরা। অনেক অনেক পিছিয়ে। দেখুন গতকালকেই আমি দেখলাম ওদের ফেসবুকে একটা জিনিস, যে আমরা প্রচুর পরিমাণে পুরস্কার দিচ্ছি, 21শে পদক দিচ্ছি, স্বাধীনতা পদক দিচ্ছি, ভাষা সৈনিকদের সম্মান করছি, কিন্তু ভাষার জন্য কি কিছু করছি? বাংলা একাডেমি কি বলতে পারে যে আমরা এতগুলো টাকা, এই টাকাটা আমাদের বরাদ্দ আছে যে আমরা গবেষণা করছি? দেখা যায় যে, খুব দুঃখের সাথে আমি বলছি, কিন্তু দেখা যায় যে যেই সমস্ত সরকার থাকে ওই সরকারের গুণগান গাওয়ার এবং ওই সরকারের কিছু লোক যদি লেখক সাহিত্যিক হয়ে থাকে, তাদের বইগুলো বাংলা একাডেমিতে অল্প পয়সা ছাপানোর একটা প্রয়াস চলে। এতে করে কি জাতির লাভবান হয় না? ওই লোকটি লাভবান হচ্ছে ঠিকই, তার বইগুলো বের হচ্ছে, যার সম্পর্কে লিখছে তিনিও খুব একটা কি লাভবান হচ্ছেন কিনা সেটাও তো, তার ইতিহাস বা তাকে সঠিকভাবে তুলে ধরা হচ্ছে কিনা সেটাও ব্যাপার। কিন্তু তারপর তার বইগুলো তো বেরোচ্ছে। হ্যাঁ, এখন মানে আপনি জানেন যে এই শিল্পের এত খরচ বেড়ে গেছে, কাগজ থেকে শুরু করে কালি সমস্ত কিছু মিলে একটি বই 200-300 পৃষ্ঠা একটা বই বের করলেই 550 থেকে 600 টাকার মতো লাগে, এর কমে পারবেন না আপনি বের করতে। আপনাকে একটা সত্য করে প্রশ্ন করি, আমরা অন্য প্রশ্নে যাওয়ার আগে, মাতৃভাষার অবস্থাটা কি? মাতৃভাষার অবস্থা, আমরা যারা বুড়ো হয়ে গেছি তারা বোধহয় বুঝি। এখন দেখেন যারা ইয়াং ছেলেপেলেরা আছে তারা মাতৃভাষাকে হয়তো পছন্দ করে, কিন্তু একটা মুশকিলও আছে। এখন যে কম্পিটিটিভ যুগটা চলে এসছে, হ্যাঁ, এই যুগে কিন্তু আপনার ইংরেজিটাকে প্রাধান্য দিতে হবে, কারণ আপনি চাকরি পেতে চাইলে, কম্পিটিশনে যেতে চাইলে, বিদেশে পড়াশোনা করতে চাইলে ইংরেজিটা আপনার জন্য। কিন্তু ইংরেজিতে আপনি অবশ্যই জোর দেবেন, কিন্তু সেটা কি মাতৃভাষাকে ভুলে? অবশ্যই না, মাতৃভাষা ভুলে না। কিন্তু ইদানিং আমি দেখেছি অনেক যারা ছেলেমেয়েরা বিদেশে মানুষ হয়েছে বা ওখানে জন্মগ্রহণ করেছে, তারা একটা অনীহা আছে বাংলার প্রতি, যে ওয়াই শুড আই লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, এটা আমার তো কোনো কাজে আসবে না, এই বাংলাটা কাজে আসছে। হ্যাঁ, এটা তারা বলে। এই বিতর্কটাই উঠেছে যে ভাষা কর্মক্ষম বা কর্মের জায়গায় কোনো কাজে আসবে না, আমার চাকরির ক্ষেত্রে কোনো কাজে আসবে না, তখন সেই ভাষা শিখেটা কি হবে? আমি জানি না আমার মাতৃভাষার ভবিষ্যৎ কি হবে। আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। 7 কোটি বই এখনো ছাপা হয়নি, প্রথম আলোর শিরোনাম। আজকে ফেব্রুয়ারি চলে গেল, মার্চ চলে আসছে। আমি খালি তরুণ না, আমাদের কিশোর প্রজন্মের কথা বলছি, যে এরা বই পেল না এখনো। সেই বই না পাওয়ার পরে কয়দিন পরে ষান্মাসিক পরীক্ষা বা নানা ধরনের পরীক্ষাগুলো আসবে, ওরা কি করবে? এটাই তো একটা মুশকিল। দেখেন আমরা এই যে জিনিসটা হচ্ছে, ছাপা বই পাচ্ছি না, অনেক দিন ধরে কিন্তু এটা চলছে, এবং আমাদের শিক্ষার যিনি উপদেষ্টা উনি বলেছেন যে এটা পেয়ে যাবেন, কিন্তু যা হোক ওনার কথাটা উনি ঠিকমতো রক্ষা করতে পারেননি, এখনও বইগুলো ছাপা হয়নি। আমি আজকে যে রিপোর্টটা দেখলাম, 39 কোটি 60 লক্ষ বই প্রয়োজন, এখনও 7 কোটি বই ছাপাই হয়নি। 7 কোটি বই কিন্তু একটা ছোট্ট সংখ্যা না, 7 কোটি, যেখানে এক একজন লেখক এক একজন কবিতার বই, এই আপনি দেখেন যে 21শে বাংলা কবিতার বইয়ের সাথে যে এটা 500 কপি বা 600 কপি 100 1000 অনেক সময় লাগে, সেখানে 7 কোটি নির্ভুলভাবে ছাপানো, কাগজের মান বজায় রাখা, পৃষ্ঠা ঠিক রাখা, মলাট ঠিক রাখা। কারণ বাচ্চাদের কাছে তো এই বইগুলো যাবে, বাচ্চারা তো আপনার আমার মতো যত্ন করে বই পড়ে না। হ্যাঁ, না, ওই তো আমরা অলরেডি ঘোষণা দিয়েছি, তুমি পিডিএফ নিয়ে ইয়ে করে পড়ো, তারপরে আছে, সেটা হলো না। শহরের যাদের সুবিধা আছে তারা না পড়লো, কিন্তু গ্রামের অঞ্চলে যে ছেলেটি পড়াশোনা করে এবং ওই যে ওর কাছে তো একটা বই, মানে সেটা একটা আনন্দের জায়গা, যে আমার ক্লাসে নতুন বই, কেউ নতুন বই বুকে নিয়ে, কিন্তু বুকে নিয়ে আপনি দেখেন যে অনেকগুলো ছবি আছে গত 5, 6, 7 বছরের ছবিগুলো আপনি দেখেন, সেখানে যে বাচ্চারা দৌড়াচ্ছে বই নিয়ে। কি দৌড়ানোর কারণটা কি? এই বইটা নিয়ে এসে তার বাবা আমাকে দেখাবে যে আমি বইটা পেয়েছি স্কুল থেকে। সেই স্মৃতিটা বোধহয় নিশ্চয়ই আপনারও মনে আছে, এটা আমাদেরও আছে। নতুন বইয়ে মলাট করা, সুন্দর করে রাখা, বালিশের তলায় রেখে দিয়ে মলাটটা যেন হয়ে যায়, সুন্দর হয়ে যায়। কিন্তু সেই জিনিসগুলো আমাদের ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে। এটা কি যান্ত্রিকতায় হারিয়ে যাচ্ছে, নাকি আমরা বেশি সায়েন্সের দিকে গেছি? আমি বলতে পারবো না, এটা ইতিহাসবিদরা বলতে পারবেন, যারা এটা নিয়ে রিসার্চ। আমরা এত কিছু না বলতে পারলেও এটা তো বলতে পারি যে অন্তত সঠিক সময়ে বাচ্চারা বইটা দিয়ে আমি বলি পড়ো। হ্যাঁ, এবং এটা কিন্তু আমাদের জানা থাকে যে আমাদের জানুয়ারি মাসের মধ্যে বইটা দিতে হবে।
সো আমরা যদি ধরুন 6 মাস আগের থেকে শুরু করি বা 7 মাস 8 মাস আগের থেকে না, শুরু করি, এই সরকারের ক্ষেত্রে হয়তো ওই যুক্তিটা থাকতেও পারে যে আমরা তো সেই সময়টা পাইনি, কিন্তু যতটুকু না সময় সেই পাওয়া সময় গেছে, পাইনি অবশ্য তাদের একটা যতটুকু কথা- সময় পাওয়া গেছে সেই সময় থেকেও যদি একটু তাড়াহুড়া করা যেত তাহলে হয়তো হতো। না আরেকটা যুক্তি আছে তাদের, তারা তো অনেক কিছু বাদ দিয়েছে, রাইট, অনেকগুলো বাদ মানে কি থাকবে কি থাকবে না, এই বাদ দেওয়াতে সেখান তো ভরতে হবে জায়গাটা, দ্যাট ক্যান বি ওয়ান। দেখা যাক, নতুন দল হচ্ছে। হ্যাঁ। এবং একটি পত্রিকার প্রথম আলোর শিরোনাম, নতুন দলের শীর্ষ 6টি পদের নিয়ে সমঝোতা, এবং সমকাল লিখেছে নেতৃত্ব নিয়ে বিরোধ কমলেও মেটেনি, কমা দিয়ে মেটেনি, দল হবে একটাই। কি মনে হচ্ছে আপনার? আমার কাছে ভালো লাগে কি জানেন, যে আমি প্রেস ক্লাবে যখন ইলেকশন হতো আমি সবসময় একটা কথা বলতাম, শতদল ফুটতে দাও। হ্যাঁ। কেন এইসব আপনার যে হবে, মানে এই গ্রুপ সেই গ্রুপ করবেন মানে কেন ওটাই সকলকে, থাকবে? হ্যাঁ, যে একবার এ আসবে একবারও আসবে না, যে 10 জন যদি প্রেসিডেন্টশিপে দাঁড়াতে চায় দাঁড়াক, অসুবিধা কি আছে, যে যাকে পারে ভোট দিবে। এবং এই যে একটা পার্টি হবে, এই ছাত্রদের পার্টি, ছাত্ররা বুঝুক যে রাজনীতিটা কি হচ্ছে, আমাদের কি অবস্থা হচ্ছে। তারা একটা নতুন মাত্রা যোগ করতে চায়, তারা দেখুক রাজনীতি করে। অবশ্যই এটা সাধুবাদ জানাতে হবে যে একটা নতুন রাজনৈতিক দল আসুক, রাজনৈতিক দল আসুক, ভোট তো দেবে মানুষ। আপনি যতটাই রাজনৈতিক দল করেন, মানুষ আপনাকে বিবেচনা করে ভোট দেবে। আপনি যদি ভালোগুলো কাজ করেন আপনি পাবেন ভোট, ভালো না কাজ করলে। কিন্তু আমার ভয় হয় অন্য জায়গায়, যেমন এই সংশয়টা বলেই ফেলি আপনাকে, যে নির্বাচনটা কি আমরা সুষ্ঠুভাবে করতে পারবো, এরকম একটা টানাপোড়েনের মধ্যে, যেখানে নির্বাচনের তারিখ ঘোষণা করতে দেরি হচ্ছে, যেখানে নিজেদের মধ্যে রাজনৈতিক যেই পুরনো দলগুলো আছে, জামাত, বিএনপি সহ অন্যান্য দলগুলো, যারা এখনও সংস্কার আগে না রাজনীতি আগে, ডিম আগে না মুরগি আগে, এ ধরনের একটা প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতার মাঝে নির্বাচনটা কিভাবে দিতে পারবেন? আমি বিশ্বাস করি আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা অত্যন্ত সৎ এবং ভালো লোক, তার পক্ষে কি উনি তো এই সিচুয়েশনটা কখনো ফেস করেননি। মানে আপনি যেটা বলতে চাইছেন যে রাজনীতির মারপ্যাচটা কিন্তু উনি এখনো বুঝতে পারেনি। এবং আমার কেন জানি বিশ্বাস হয় যে উনি হয়তো খুব মানে স্বস্তি ফিল করছেন না এই একটা অবস্থাতে, কিন্তু তারপরও যেহেতু উনি জোয়াল কাঁধে নিয়েছেন, ওনাকে বইতেই হবে, শেষ পর্যন্ত তো ওনাকে দেখতেই হবে। এবং আমরা আস্থা রাখি তার উপরে, উনি একটা যথাসময়ে নির্বাচন দেবেন। এবং সেই নির্বাচনে এই আমাদের ছাত্ররা যে দলটি করছে, সেই দলে ছাত্ররাও দাঁড়াবে, তারা ভোট পাবে, তারা এসে সংসদে বসবে, বিল পাশ করবে, জাতির উন্নতির জন্য কাজ করবে। আমি আপনাকে একটা ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই, যে সময় ছাত্র রাজনীতি বন্ধের একটা প্রশ্ন উঠেছে, যে বিশেষ করে যে একটি প্রতিষ্ঠানে এই যে একটা ঝামেলা হলো এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য চেষ্টা করা হলো এবং বলা হলো যে ছাত্র রাজনীতি এই প্রতিষ্ঠানে থাকবে না। তখন সেই জায়গা থেকে যেখানে ছাত্র রাজনীতি থাকবে না, সেখানে আবার নতুন রাজনৈতিক দলের আবার ছাত্র সংগঠনও হচ্ছে। তাহলে মানে আমি ঠিক বুঝতে চাচ্ছি একটু বৈপরীত্য আপনি দেখবেন, মনে হয় না যে যেখানে ছাত্র রাজনীতি থাকবে না সেখানে আবার দলের সংগঠন হচ্ছে, মানে এইটার প্রক্রিয়াটা কি? এটাকে আমার কাছে মনে হয়, দেখেন আমরা যখনই বলি আপনি আমরা একটু পুরনো যুগের মানুষ, আমি আপনার থেকে একটু বেশি পুরনো, তো আমরা তো 69 দেখেছি, 62 দেখেছি, 70 দেখেছি, এই সমস্ত জিনিসগুলো দেখেছি। এবং আন্দোলনের কিন্তু নেতাই ছিলেন এরা, এই কি যিনি বলে যে ছাত্ররা, এবং এরাই নেতৃত্ব দিয়েছে, তারপরে সহযোগিতা করেছে রাজনীতিবিদরা। তো কাজে আপনি একেবারে ছাত্রদেরকে বাদ দিয়ে কোনো কিছু করবেন, এটা ভাবা বোধহয় স্বাভাবিক না, অস্বাভাবিক আমার কাছে মনে হয়। তারপরও একটা জিনিস থাকবে যে লেজুর, হ্যাঁ, ওই যে বাঁশের মানে কঞ্চি যেন বাঁশের চেয়ে বড় না হয়ে যায়, আমরা যেন সেটা না করি। আমাদের রাজনৈতিক দলের প্রতি আমাদের একটা সম্মানবোধ থাকবে। আমরা মানুষের মন জয় করার জন্যই তো রাজনীতি করবো নাকি? আমরা তো নির্বাচন করতে মানুষের শান্তির জন্য, মানুষের সুখ দেওয়ার জন্য, মানুষের কষ্ট লাঘব করার জন্য। সেই লাঘবগুলো যদি আমরা করতে পারি নির্বাচনের মাধ্যমে, এমপি হয়ে আমার এলাকার জনগণ যেন আমাকে পেয়ে খুশি হয়, আমার কাছে আসে, তাদের দুঃখ দুর্দশার কথাগুলো বলতে, তুলনা যেন না করে, আহারে ওই আমলে ভালো ছিলাম, এই আমলে ভালো, এটা যেন না। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে শেষের দিকে আমরা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভুক্তভোগী মানুষের প্রশ্ন, একটি পত্রিকার শিরোনাম হয়েছে আইন শৃঙ্খলার এত অবনতি কেন, এবং বাংলাদেশ প্রতিদিন করেছে অপ্রতিরোধ্য অপরাধ। এই যে কিছুদিন আগে দেখেছেন গ্যাং কিশোর গ্যাংদের কথা শুনেছি। এখন তো ভয়াবহ হয়েছে বাসগুলোতে
রাতের বেলা গতকালকে আপনাদের এখানেই কিন্তু আলোচনা হয়েছে, আপনার গত রাতে আলোচনা করেছেন মতিউর রহমান সাহেব। তো সেখানেও এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। আগে কিছু কিছু বাসে আমরা দেখতাম আনসার থাকতো, এখন জানি না সেটা আনসার থাকতে হবে কেন? আমি থাকতে হবে, একটা যানবাহনে আমি যাব, সেই জায়গায় যিনি যানবাহন পরিচালনা করবেন তারই তো দায়িত্ব হলো তার যাত্রীকে নিরাপত্তাটা দেওয়া। অথচ যে বেড়ায় ক্ষেত খায় যে ব্যাপারটা বলে, এখন তারাই যদি সেই সুযোগটা করে দেয়, এবং আমি রাত 9টা বা 10টার পরে বাসে উঠবো কি উঠবো না, একজন নারী যদি সেই দুশ্চিন্তায় ভোগে, তাহলে মানে কি দাঁড়ালো? না, এটা ছাড়াও আরেকটা জিনিসও আছে, আপনি কিন্তু শহরেও এখন সংখ্যামুক্ত নন। আপনি যে এখন অনেকেই বলে যে বাবারে সন্ধ্যার আগে বাসায় চলে আসিস, অর্থাৎ নিষ্ক্রিয়তা তো আছেই। আপনি পুলিশের উপর আস্থা হারিয়েছেন, পুলিশদের সেই আস্থাটা ফিরে আসতে সময় লাগছে। পুলিশরা নিজেরাই একটা যেন, সমস্ত পুলিশ তো আর খারাপ কাজ করেনি। আপনি ধরুন যে 1 লক্ষ পুলিশের মধ্যে তো 90,000 পুলিশই ভালো ছিল, তার চেয়ে বেশি, তার চেয়ে ভালো ছিল বেশি। কিন্তু এই 5-6 হাজার লোকের জন্য পুরো পুলিশ প্রশাসনকে যদি আমরা গালাগালি করি, তাদের উপরে যদি আমরা খড়গ নামিয়ে দিই, এটা বোধহয় ঠিক হচ্ছে না। এটার থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এবং পুলিশ কিন্তু দেখেন, ফার্স্ট রিসোর্ট হচ্ছে আমাদের কিন্তু পুলিশ। আপনার কোনো একটা ঝামেলা হয়, আপনি প্রথমে থানাতে যান, আরেকটা জায়গাও কিন্তু আপনি যান, যেটা এখন নাই। আপনি আরেকটা কিছু হলে কি, আপনি রাজনীতিবিদের কাছে যান, আপনার এলাকার রাজনীতি লোকের কাছে যান, তার কাছে বলেন ভাইয়া আমার এই প্রবলেমটা হচ্ছে, পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ এটা করেন। কিন্তু এখন তো দুটোই তো নেই, আপনি কার কাছে যাবেন? এখন আপনি চুপচাপ করে ঘরে বসে থাকেন, ভাগ্যকে দেন, অসহায় হয়ে পড়েছে, গিনিপিগ। চিকিৎসায় অবহেলার শিকার 3 জনে একজন, প্রথম আলোর শিরোনাম। 3 জন মানুষের মধ্যে একজন চিকিৎসায় অবহেলা। এবং এটা শহরে কিন্তু ওদের হিসাবটা দেখলাম যে শহরেই এটা বেশি হচ্ছে। এই বেশি হওয়ার কারণটা আমি কিছুটা নিরূপণ করেছি, সেটা হচ্ছে যে আমাদের ডাক্তার সাহেবরা মনে কিছু করবেন না, আপনারা অন্যান্য কাজে এত বেশি ব্যস্ত থাকেন যে সময় দিতে পারেন না, প্রাইভেট প্র্যাকটিশনার। কিন্তু দেখেন আপনি বড় বড় যে হসপিটালগুলো আছে প্রাইভেট, যেগুলো 5 তারকা হোটেল, সেখানে তো আপনার আমার মতো লোক চিকিৎসা নিতে পারে না। সেখানে কিন্তু ডাক্তাররা অন্য কোথাও কাজ করতে পারে না, সরকারি ডাক্তাররাই কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে। এবং আমি বুঝতেই পারি না যে একজন ডাক্তার কিভাবে 20টা 25টা, রাত 12টা 12:30 1টা পর্যন্ত রোগী দেখে। পরদিন সকালবেলা সে 8টার সময় উঠে তাকে ক্লাসে যেতে হয়। ঘুমায় কতক্ষণ? তার তো এমনি শরীর নষ্ট হয়ে যাবে টাকার পিছনে ঘুরতে ঘুরতে, সেই টাকাটা ভোগ করবে কখন সে? অথচ আমাদের নিরুপায় যেই লোকরা, আপনি দেখবেন হসপিটালে যে খুব কষ্ট লাগে, জানেন, এত কষ্ট লাগে এদেরকে চেহারাগুলো দেখলে, অসহায়, জানে না কোথায় যেতে হবে, কার কাছে অভিযোগ করতে হবে। কিন্তু আমরা এদের জন্য কিচ্ছু করছি না, আমরা শুধু মুখেই বলি যে আমি মুখে করে বললাম, আমাদের কর্তব্য শেষ হয়ে গেল। কিন্তু আমাদের তো এটা কর্তব্য না, কর্তব্য তো সরকারের কিন্তু করা উচিত। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, 5টি মৌলিক অধিকারের কথা আমরা সবসময় বলি, বড় জোর গলায় বলি, কিন্তু আমরা একটার প্রতিও লক্ষ্য রাখি না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। চিকিৎসার কথা, মানুষ বিপদে পড়লে পুলিশের কাছেই যায় এবং চিকিৎসকদের কাছেই যায়। সেখানে যদি আস্থা না পায়, তাহলে প্রশ্নটা আসে আমার জীবনের কি হবে? প্রশ্নটা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।